নোসে কি কি কনজেনিটাল ডিজিজ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখব যে কোয়ানাল অ্যাট্রেসিয়া নামে একটা টার্ম আছে। সো কোয়ানাল অ্যাট্রেসিয়া এটা নিয়ে আমরা কথা বলবো, যে ডেভেলপমেন্টালি এটা কিভাবে হইতে পারে, যে ডেভেলপমেন্টের একটা জিনিস, একটা মেমব্রেন, সেটা যদি থেকে যায় তাহলে সেখান থেকে কোয়ানাল অ্যাট্রেসিয়া হইতে পারে। কোয়ানাল অ্যাট্রেসিয়া মানে কি? মানে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। একটা তো নস্ট্রিল, সামনের দিকে নাকের ছিদ্র, একটা ওপেনিং বা দুই সাইডে দুটো ওপেনিং, এটা একটা বিষয়। আর পেছনের দিকে ন্যাজোফ্যারিংসের সাথে আমাদের ন্যাজাল ক্যাভিটি যে জায়গায় কানেকশন করে, কোয়ানা আমরা সেটাকে বলি। এবং এই কোয়ানার ওই জায়গায় যদি একটা মেমব্রেন দ্বারা কোয়ানার সাথে ন্যাজোফ্যারিংসের সাথে কানেকশন ন্যাজাল ক্যাভিটি না করতে পারে, তাহলে কি হবে? তাহলে অনেক ধরনের প্রবলেম হবে, এবং সেটাকে আমরা বলি কোয়ানাল অ্যাট্রেসিয়া। আমরা এটা নিয়ে কথা বলবো। তা বাদে আমরা ম্যানিঙ্গো এনকেফালোসিল, তারপর হচ্ছে ম্যানিঙ্গোসিল, বা আমরা আরও যে বিষয়টা নিয়ে আলাদা করে জানবো, গ্লিওমা বা গ্লায়োমা আমরা বলি, এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। কনজেনিটালি এগুলো হইতে পারে, এবং আলটিমেটলি আমরা ডারময়েড নিয়ে আলোচনা করব। ডারময়েড এগুলো কনজেনিটালের মধ্যে আলোচনা করব, এবং আলটিমেটলি আমরা এক্সটার্নাল নোসের অ্যানাটমি সম্পর্কে টুকটাক একটু আলোচনা করব। পাশাপাশি এক্সটার্নাল নোসে কি কি ডিফর্মিটি থাকতে পারে, যেমন স্যাডেল নোস ডিফর্মিটি নিয়ে একটু কথা বলবো। স্যাডেল নোস ডিফর্মিটি, তা বাদে আমরা হাম্প নোস, এরকম বেশ কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করবো। তো এখন শুরু করা যাক। ফার্স্টে কোয়ানাল অ্যাট্রেসিয়া। কোয়ানা মানে হচ্ছে নোস আর ন্যাজোফ্যারিংসের মাঝে যে কানেকশন, একটা ওপেনিং, সেটাকে আমরা বলি কোয়ানা। তো দেখো এই যে জায়গাটা, মানে ধরো এই যে নাক দিয়ে এখানে এসে ইয়ারটা বা বাতাস আমি ধরলাম, এই যে এখান দিয়ে এসে ন্যাজোফ্যারিংস এই জায়গা দিয়ে পেছনে চলে যাবে। তাহলে এই যে জায়গাটা, এই পোস্টিরিয়র ন্যাজাল অ্যাপারচার, একটা পথের মতো, এই দরজাটার মতো, এই জায়গাটাকে আমি বলতেছি হচ্ছে কোয়ানা। এই জায়গায় ধরো একটা মেমব্রেন এখানে আছে, এটা নর্মালি থাকার কথা না, ঠিক আছে? অর্থাৎ এটা নর্মালি ডেভেলপমেন্টালি থাকার কথা না, বাট স্টিল রয়ে গেছে, তখন সেটাকে আমরা বলি কোয়ানাল অ্যাট্রেসিয়া। অর্থাৎ নোজ আর ন্যাজোফ্যারিংসের মাঝে কোনো কমিউনিকেশন হচ্ছে না এই মেমব্রেনটা থেকে যাওয়ার কারণে, অর্থাৎ বাক্য নেজাল মেমব্রেন, ঠিক আছে? বাক্য নেজাল মেমব্রেন আমরা বলতেছি। ধরো মানে আমি বিষয়টি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। ধরো এটা হচ্ছে মানে ডেভেলপমেন্টালি এটা থেকে নোজ তৈরি হবে, আর ডেভেলপমেন্টালি এটা থেকে ওরাল ক্যাভিটি তৈরি হচ্ছে। এখন এদের মাঝে মানে বাক্কাল ক্যাভিটি এবং এদের মাঝে এই জায়গায় একটা মেমব্রেন, এবং এই মেমব্রেনটা থাকে না। এই মেমব্রেনটা মাঝের যে মেমব্রেনটার কথা বললাম, এই মেমব্রেনটা নর্মালি থাকে না, ঠিক আছে? এই মেমব্রেনটা ডিসেপার হয়ে যাওয়ার কথা। বাট এই যে মেমব্রেনটা, বাক্য নেজাল মেমব্রেন, এটা যদি পারসিস্ট করে যায় তাহলে সেটাকে আমরা বলি পারসিস্টেন্স অফ বাক্য নেজাল মেমব্রেন। তাহলে সেটা এখানে এসে যে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করবে, এবং এটার ফলে যেটা হবে যে পেশেন্টের অনেক ধরনের প্রবলেম হবে। কী কী প্রবলেম হবে সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তবে তার আগে যেটা বলে আসি যে কোন পেশেন্টদের এটা রিস্ক বেশি থাকে, যারা হাইপোথাইরয়েড থাকে প্রেগনেন্সির টাইমে, বা যারা মেথিমাজল, কার্বিমাজল এরকম ড্রাগসগুলো নেয়, থাইরয়েড, আমরা বলি যে থাইরয়েড রিলেটেড ড্রাগস, মেথিমাজল, কার্বিমাজল, এই ড্রাগগুলো যারা নেয়, বা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি বিভিন্ন ধরনের থাকে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি। এবং একটা বিষয় কি যে দেখো, এটা বনি টাইপ হইতে পারে, মেমব্রেনাস টাইপ হইতে পারে। বডি টাইপ বলতে কি যে দেখো এই জায়গায় আশেপাশের যে বোনসগুলো আছে, যেমন ধরো এখানে ভোমার থাকে, ভোমার বোনস, নেজাল সেপ্টামের যে ভোমার বোনসটা থাকে, আর সেই ভোমার বোনসটা অথবা আশেপাশে যে সারাউন্ডিংস বোনসগুলো আছে, এগুলো দেখা গেল এক অপরের সাথে ফিউজ করে গেল, এবং এই জায়গাটাকে অবস্ট্রাক্ট করে ফেললো এনি হাউ, ফলে ইয়ারটা পেছনে যাইতে পারতেছে না। এবং এটার ফলে কি হবে, বোনগুলা ফিউশনের কারণে, বোনগুলা মিশে যাওয়ার কারণে এই জায়গাটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে, সেটাকে আমরা বলি বনি অ্যাট্রেসিয়া। আর যখন মেমব্রেনাস বলতে এই যে বাক্য নেজাল মেমব্রেন এটা পারসিস্ট করে গেছে, সেটাকে আমরা বলতেছি মেমব্রেনাস অ্যাট্রেসিয়া। তবে এখানে একটা কথা আমি বলি, মিক্সডও হইতে পারে, মিক্সড, অর্থাৎ বনি আর মেমব্রেনাস দুইটা মিক্সড, এবং দেখা যায় যে এরকম আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটি কিন্তু এখানে পাইতে পারি। আচ্ছা, এরপরে আসো যে কোয়ানাল অ্যাট্রেসিয়ার টাইপ কি ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে, এবং বাইল্যাটারাল হলে সেটা ইমার্জেন্সি। তো কোয়ানাল অ্যাট্রেসিয়া যদি বাইল্যাটারাল হয় সেটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং আমরা বলি যে এটা এটা কিন্তু খুবই ডেঞ্জারাস আসলে। দেখো এখানে ন্যাজোফ্যারিংসের সাথে কমিউনিকেট করতেছে, বা এখানে কমিউনিকেট করতে পারতেছে না, এখানে একটা মেমব্রেন রয়ে গেছে আর কি। আর এই কোয়ানাল অ্যাট্রেসিয়া যাদের থাকে তাদের দেখা যায় অ্যাসোসিয়েটেড চার্জ সিনড্রোম নামে একটা সিনড্রোম থাকে, চার্জ সিনড্রোম। এটা বলতে কি বুঝে, প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা মানে এক একটা রোগ বা একটা প্রবলেমের কথা বলা হয়। যেমন সিতে কোলোবোমা আইরিডিস, মানে পিউপিল আইরিসের সাথে কমিউনিকেট করে। সো দেখো এখানে মানে পিউপিলটা আইরিসের সাথে কমিউনিকেট করে গেছে, তো এটাকে বলি আমরা কোলোবোমা আইরিডিস। সো একটা ডিফেক্ট থাকে স্পেশালি আইরিসে, এবং হার্ট ডিফেক্ট থাকতে পারে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তারপরে এতে অ্যাট্রেসিয়া, কোয়ানাল অ্যাট্রেসিয়াটাকে বোঝানো হয়েছে। এবং আরে হচ্ছে রিটার্ডেশন, গ্রোথ রিটার্ডেশন, মেন্টাল রিটার্ডেশন, এগুলা। এবং এটা মানে কিন্তু রেনাল কিছু না, অনেকে রেনাল ভাবে, বাট রেনাল কিছু কিন্তু না। জিতে হচ্ছে জেনিটাল ম্যালফরমেশনস, এবং ইতে ইয়ার ইনফেকশনস।
এই জিনিসগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এতে কিন্তু ইসোফেগাস না, এয়ার ইনফেকশনস। তাহলে এই জিনিসগুলো মানে কোয়ানাল অ্যাট্রিশিয়ার সাথে এই বাকি জিনিসগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এগুলোকে আমরা একসাথে চার্চ সিনড্রোম বলি। ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? যদি কোয়ানাল অ্যাট্রিশিয়া থাকে, পেশেন্টের রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে যাবে, যেহেতু এয়ারটা নাক থেকে যাইতে পারতেছে না, এবং এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, স্পেশালি যদি বাইল্যাটারাল হয়, এবং এক্ষেত্রে পেশেন্টের স্ট্রাইডর থাকতে পারে, একটা সাউন্ড, এবং তার বাদে সাইক্লিক্যাল সায়ানোসিস। হোয়াট ডু মিন বাই সাইক্লিক্যাল সায়ানোসিস? মানে পেশেন্ট যখন, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, স্পেশালি একটা বাচ্চা যখন 3-4 মাসের মতো বয়স বা এর থেকে আগে 1-2 মাস এরকম একটা বয়সী বাচ্চা কিন্তু মাউথ ব্রিদিং করতে পারে না, এ শুধু অব্লিগেট নেজাল ব্রিদার, অর্থাৎ শুধু নেজাল বা নাক দিয়েই ব্রিদিং করতে পারে। ফলে এরা যেহেতু মাউথ ব্রিদিং করতে পারে না, ইমাজিন করো যে এদের কিন্তু একেবারে যদি বাইল্যাটারাল এরকম থাকে কোয়ানাল অ্যাট্রিশিয়া, তাহলে খুবই এমার্জেন্সি একটা কন্ডিশন, তারা তো রেসপিরেশনই হবে না, রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে গেছে, এবং মাউথ ব্রিদিংও পারতেছে না। মাউথ ব্রিদিং পারলে তাও কিন্তু সে কিছুটা ইয়ার ভিতরে নিতে পারতো। এখন এই সকল বাচ্চারা কি হবে? সায়ানোস্ট থাকবে। কিন্তু যদি এমন হয় যে বাচ্চারা কান্না করতেছে, সো কান্না করলে একটু হা করবে, তখন ইয়ারটা ভিতরে যাবে, এবং তখন কিন্তু বাচ্চাটা কিছুটা রিলিফ পাবে। অর্থাৎ যখন ক্রাইং হবে তখন কিন্তু বাচ্চা অ্যাফেয়ার দেখা যায় যে তখন আর সাইনোসিস থাকে না, বাট যখন আবার কান্না থামাই দিছে তখন আবার রেস্টিং অবস্থায় নর্মালি সাইনোসিস হয়ে আসছে। এই জিনিসটা গেল। এখন যদি ইউনিল্যাটারাল হয় তাহলে কি হবে? তাহলে মিউকয়েড ডিসচার্জ হবে, এবং এগুলা ডিসচার্জটা ইউজুয়ালি নন ফাউল স্মেলিং হয়। এখন যদি ফাউল স্মেলিং একটা মানে ডিসচার্জ পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু আমরা বলি যে সেটা ইউনিল্যাটারালি যদি আমরা পাই, তাহলে সেটা আমাদের ফরেন বডি সাসপেক্ট করতে পারি। বাট মনে রাখো এখানে ডিসচার্জ তো মিউকয়েড এবং নন ফাউল স্মেলিং, সো এটা আমরা ধারণা করতে পারি এটা কোয়ানাল অ্যাট্রিশিয়া কিন্তু হইতেই পারে। এবং আমরা নেজাল ডিসচার্জে কোনো বাবলস পাবো না। আমরা আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে দেখো, ডায়াগনোসিস এগুলো লাগবে যে আমরা যদি একটা ক্যাথেটার পাস করাই নাক দিয়ে ফ্যারিংসে, এবং এটা আমরা করাইতে পারবো কারণ এখানে তো ওপেনিং আছে, রাইট? কোয়ানা খোলা আছে, ফলে এটা স্মুথলি পারবো। বাট যদি না পারি, তার মানে কোয়ানাল অ্যাট্রিশিয়া। বা আমরা একটা ডাই ধরো ঢুকাই দিলাম, এই ডাইটা রেডিও অপেক ডাই, হ্যাঁ, সো যেটা আমরা যদি কোনো রেডিওলজি করি, তাহলে এক্সরে, সিটি স্ক্যান এগুলোর সহযোগিতা আমরা এটাকে রেডিও অপেক দেখবো। বাট এই ডাইটা কিন্তু জায়গায় যদি অবস্ট্রাকশন থাকে তাহলে যাইতে পারবে না, রাইট? কোথায় যাইতে পারবে না? পেছনে যাইতে পারবে না, ফেরিংসে যাইতে পারবে না। তো যেহেতু ওই রিজনটাতে যাইতে পারবে না, ফলে আমরা একটা ল্যাটারাল এক্সরে করলাম, এবং আলটিমেটলি আমরা কি করলাম? আমরা হচ্ছে দেখতে পারলাম না। সো তার মানে কি ওই জায়গায় অবস্ট্রাকশন আছে, এবং রেডিওলজিক্যাল এক্সরে, সিটি স্ক্যান করা হয়। ট্রিটমেন্টে আমরা বলি বাইল্যাটারাল কোয়ানাল অ্যাট্রিশিয়া, এটা ইমার্জেন্সি একটা কন্ডিশন, এবং সেক্ষেত্রে আমরা ম্যাকগোভার্নস টেকনিক নামে একটা টেকনিক্স আছে। দেখো এই যে বাচ্চার এখানে আমরা একটা ফিডিং নিপল, এটা আর্টিফিশিয়ালি একটা মানে আমরা বলি যে প্লাস্টিক বা সিলিকন এগুলার তৈরি, এরকম একটা মানে ইনস্ট্রুমেন্টের মতো আমরা বাচ্চার মুখে সেট করে দিই। কেন করলাম? অর্থাৎ বাচ্চাকে মুখটা খুলে দিলাম, যাতে বাচ্চাটা ব্রেস্ট নিপল সাক করার সময় যেমন মুখ খোলা থাকে, সেইভাবে মুখটা খুলে দিলাম। এতে করে বাচ্চা কি হবে? বাচ্চা মুখটা খোলা থাকবে, এবং এইভাবে আমি বাচ্চাকে কিন্তু প্রপারলি শ্বাস প্রশ্বাস নিতে সে পারতেছে অ্যাটলিস্ট, যেহেতু নাক অবস্ট্রাকশন আছে, বাইল্যাটারালি নাক অবস্ট্রাক্টেড আছে কোয়ানাল অ্যাট্রিশিয়ার কারণে। আচ্ছা, এখন এটা আমাকে বলি ম্যাকগভার্নস টেকনিক, এই টেকনিকটার কথা মাথায় রাখতে পারো। এরপর আসো ট্রাকিওস্টমি। তো আমরা ট্রাকিওস্টমি করতে পারি, এবং আমরা ছোট বাচ্চাদের কিন্তু অবশ্যই এই কোয়ানাল অ্যাট্রিশিয়া ঠিক করে দিব এরকম কিন্তু করতে যাব না। অ্যাটলিস্ট বাচ্চার বয়স 1 থেকে 1.5 বছর হবে, তারপরে হয়তো আমি অ্যাট্রিশিয়া কারেক্ট করবো। সো এর আগ পর্যন্ত আমি বাচ্চা কিভাবে ট্রাকিওস্টমি হয়তো বা করতে পারি, বা ম্যাকগভার্নস টেকনিক ফার্স্টে ট্রাই করবো, এটা না বলে ট্রাকিওস্টমি করতে পারি, এবং এভাবে আমি ট্রাই করতে পারি। আর ইউনিল্যাটারাল কোয়ানাল অ্যাট্রিশিয়া হলে এভাবেই থাকবে। আমরা হচ্ছে অ্যাট্রিশিয়া দেখা যাবে যে যেহেতু এক নাকটা ঠিক আছে, ফলে আমি 1.5 থেকে 2 বছরে যাই হচ্ছে অ্যাট্রিশিয়াটা কারেক্ট করবো। আচ্ছা, এখন আসো কোয়ানাল অ্যাট্রিশিয়া নিয়ে মোটামুটি আমাদের যা জানা দরকার ছিল এই জিনিসগুলো আমরা জানছি। এটিওলজি যদি আমরা কল্পনা করি, কিসের? মেনিঙ্গোসিল বা মেনিঙ্গোএনকেফালোসিল। হোয়াট ডু মিন বাই মেনিঙ্গোসিল? দেখো চিন্তা করো যে নর্মালি এই যে হচ্ছে ব্রেন, এটা ব্রেনের অ্যাকচুয়ালি যে ব্রেনটা, এখন এর বাহিরে কাভার করে আছে মেনিনজাস, বাহিরে কাভার কি আছে? মেনিনজাস। এখন ধরো মেনিনজাসটা কোনো কারণে নেজাল যে ক্যাভিটি ওটার মধ্যে ঢুকলো, সো ঢুকে গেল, হার্নিয়েশন হইলো, নর্মালি আসার কথা না, বাট চলে আসছে। কেন চলে আসছে? কারণ এখানে বেজ অফ দ্য স্কাল আছে, আমরা বলি যে ক্রিবিফর্ম প্লেট অফ ইথময়েড, এরকম বিভিন্ন বোনস থাকে, এবং এই বোনসগুলো ফ্রন্টাল, ক্রিবিফর্ম প্লেট অফ ইথময়েড, তারপরে স্ফেনয়েড, এই বোনসগুলো এই জায়গায় বেজ অফ দ্য স্কাল ফর্মেশনে হেল্প করে। এবং যদি কোনো কারণে এই বোনসের ধরো একটা জায়গায় ডিফেক্ট আছে, ধরো এই জায়গাটাতে ডিফেক্ট আছে, বা এই জায়গাটাতে ফর্মেশন ঠিকভাবে হয় না, বা একটু ছিদ্র আছে, ফলে ধরো এই জায়গায় একটু ছিদ্র আছে, এবং সেই ছিদ্র দিয়ে দেখা গেল এরকম একটু কন্টেন্ট কিন্তু হার্নিয়েশন হয়ে চলে আসছে, এই যে এই কন্টেন্টটা হার্নিয়েশন হয়ে চলে আসছে, মেনিনজাস চলে আসছে, এবং মেনিনজাস চলে আসলে সেটাকে আমি বলি মেনিঙ্গোসিল, অর্থাৎ হার্নিয়েশন অফ মেনিনজাস ইনটু নেজাল ক্যাভিটি, এটা মেনিঙ্গোসিল করলো। এখন যদি মেনিনজাসের সাথে ব্রেনও চলে আসে, ব্রেনের কন্টেন্টও চলে আসে, তাহলে সেটাকে আমি বলবো মেনিঙ্গোএনকেফালোসিস। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাহলে ইনকমপ্লিট ফিউশন অফ বোনস, অর্থাৎ বোনস ঠিকভাবে ফিউশন হয়নি, একটু মাঝে ডিফেক্ট হয়ে গেছে, এবং এই কারণে ব্রেন টিস্যু বা মেনিনজাস এগুলো হার্নিয়েশন হয়ে আসছে,
তাহলে এটাকে আমরা মেনিঙ্গোসিল বা মেনিঙ্গোএনকেফালোসিল বলতে পারি। এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট, দেখো যে এই জিনিসটা তার মানে কি, ব্রেনের সাথে কিন্তু এদের এখনো কমিউনিকেশন আছে, কারণ ব্রেন এই যে, এবং ব্রেনের সাথে কিন্তু এদের কমিউনিকেশনটা কিন্তু আছে, এমন না যে ডিটাচড হয়ে গেছে। তো যেহেতু কমিউনিকেশন আছে এবং আলটিমেটলি আমি যদি এই সোয়েলিংটাকে ধরি তাহলে সফট সিস্টিক, যেহেতু সিস্টিক কেন, কারণ সিএসএফ থাকবে এখানে, ভিতরে সিএসএফ আছে, সিএসএফও আসবে, ফলে সফট সিস্টিমে একটা সোয়েলিং হবে এবং এখানে সিএসএফ থাকবে। এবং অন এক্সামিনেশন আমরা দেখবো যে ধরো এই যে একটা মাস, এবং এই মাসটা হচ্ছে সফট সোয়েলিং ইন দ্য নোজ। আমরা এখানে এই টেস্টগুলোর কথা মনে রাখবা যে যেহেতু সফট একটা সোয়েলিং, আমরা কম্প্রেস করলে এটা কম্প্রেস হবে, কম্প্রেসিবিলিটি পজিটিভ হবে। রিডিউস করতে গেলে যেহেতু ব্রেনের সাথে কানেকশন আছে, এটাকে ধরো আমি ভিতরে ঢুকাই দিতে চাচ্ছি, তো আমি কিছুটা হলেও ভিতরে ঢুকাইতে পারবো যেহেতু কানেকশন আছে। তো রিডিউসিবিলিটিও পজিটিভ হবে এবং ট্রান্সইলুমিনেশন, যেহেতু ভিতরে সিএসএফ ভরা, তো আমি এটাকে যদি লাইট দিয়ে ট্রান্সইলুমিনেশন টেস্ট করি সেটাও পজিটিভ হবে। কাফ ইম্পালস টেন্সও পজিটিভ হবে, অর্থাৎ কাপ যখন দিবে, কাশি দিলে দেখা যাবে সোয়েলিংটা আরও বড় হয়ে যাবে, বা পেশেন্টটা ক্রাই যখন করবে তখন সোয়েলিং বড় হয়ে যাবে। বা আরেকটা টেস্ট আছে ফার্স্টেনবার্গ টেস্ট। ফার্স্টেনবার্গ টেস্ট মানে হচ্ছে আমি ইন্টারনাল জুগুলার ভেইন এটা প্রেস করে রাখছি, এটা প্রেস করলে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা বাড়ছে, আইসিপি বাড়ছে, এবং আইসিপি বাড়লে সোয়েলিংটা বাড়বে। সো এই কয়েকটা কথা একটু মনে রাখো যে কম্প্রেসিবিলিটি, রিডিউসিবিলিটি, ট্রান্সইলুমিনেশন, কাফ ইম্পালস এবং ফার্স্টেনবার্গ টেস্ট কিন্তু পজিটিভ। ট্রিটমেন্টে আমরা যদি কোনো সিএসএফ লিকেজ না হয় তাহলে এটা ইমার্জেন্সি না, বাট যদি সিএসএফ লিকেজ হয়, সিএসএফ লিকেজ হইতে পারে, এবং সিএসএফ যদি লিকেজ হয় তাহলে আমাকে এক্সারসাইজ করতে হবে এই মেনিঙ্গোএনকেফালোসিল, এবং পাশাপাশি আমার রিপেয়ার করতে হবে ডিফেক্টটাকে। সো এক্সারসাইজ রিপেয়ার যদি সিএসএফ লিকেজের প্রবলেমটা থাকে। গ্লিওমার কথা আসো, গ্লিওমা হচ্ছে যদি সিএনএস এর বাহিরে গ্লিয়াল সেল প্রেজেন্স থাকে। দেখো গ্লিয়াস হচ্ছে সিএনএস এর পার্ট, বাট এটা যদি সিএনএস এর বাইরে প্রেজেন্ট থাকে, কিভাবে থাকতে পারে লক্ষ্য করো যে নর্মালি আগের মতোই এরকম হয়েছে, ঠিক আছে। এবং এখানে যে বনি ডিফেক্ট ছিল, যেখানে একটু ছিদ্র বনে, এই যে বোনটা ছিল নর্মালি, তো বোনের মাঝে এখানে একটু ছিদ্র ছিল এবং এই ছিদ্রতে হার্নিয়েশন হয়ে কন্টেন্ট আসছে। এখন ধরো যেই জায়গায় ডিফেক্ট ছিল ওই জায়গায় কি করলো, বোনটা আবার ফিউজ হয়ে গেল, ফলে যতটুকু এই হার্নিয়েট হয়ে আসছিল সেটুকু এখন আর কিন্তু ব্রেনের পার্ট না বা সিএনএস এর পার্ট না, এখন এরা চলে আসছে নেজাল ক্যাভিটি, এবং এখানে দেখা যায় যে নেজাল ক্যাভিটির পার্ট হয়ে গেছে এটা, এবং এখানে ফাইব্রোসিস হয়ে গেছে, ফলে এই জায়গাটা শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। এবং এই যে একটা কন্ডিশন যে এই জায়গায় দেখা যাবে ইনফ্লামেশন হবে এবং ফাইব্রোসিস হবে, যেহেতু এটা একটা ফরেন বডি হিসেবে ডিটেক্ট হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, ফাইব্রোসিস হবে, এবং এই ঘটনাগুলোর কারণে এখানে আমরা সোয়েলিং পাবো এবং সোয়েলিংটা ফার্মিন কনসিস্টেন্সি হবে। আমরা যদি এক্সামিনেশন করি মনে রাখবা ওই গ্লেওমা হচ্ছে সবকিছু উল্টা, অর্থাৎ আমি যা যা দেখে আসলাম মেনিঙ্গোএনকেফালোসিলে তার উল্টা, অর্থাৎ আমরা এই জায়গায় দেখবো যে হচ্ছে কম্প্রেসিবিলিটি টেস্ট নেগেটিভ হবে, রিডিউসিবিলিটি টেস্ট নেগেটিভ হবে, কাফ ইম্পালস নেগেটিভ হবে, ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে, এবং আমরা ট্রিটমেন্টে এটা কমপ্লিট এক্সিশন দিব, কমপ্লিটলি আমাদের এক্সারসাইজ করে ফেলতে পারবো। এই যে দেখো এই যে একটা গ্লিওমা দেখানো হয়েছে, গ্লিওমা, রাইট? ওকে ফাইন। এখন আসলে ডারময়েড নিয়ে আমরা একটু কথা বলবো। তো ডারময়েড মনে রাখবো যেখানে বিভিন্ন বোনসের ফিউশন হয় এবং মিড লাইন বরাবর স্পেশালি বেশি হয়। সো বিভিন্ন বোনের ফিউশনের সাইটে এদের হয়, যেমন ধরো এই যে এখানে বিভিন্ন বোনের ফিউশন, সেটা হোক নেজিয়ন বা মানে নেজাল বোন বা যেই জিনিসগুলো ফিউশন হবে ওই ফিউশনের বরাবর। এবং দেখা যায় যে এরা 3 ইমব্রায়োলজিক্যাল লেয়ার, অর্থাৎ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই তিনটার কন্টেন্টই ক্যারি করতে পারে এই ডারময়েডটা। এটা খুবই ইম্পর্টেন্ট, যে ফলে কি দেখো এখানে তুমি হেয়ার, নেইল এরকম বিভিন্ন ধরনের টিস্যু পাইতে পারো, এবং ভ্যারিয়েবল কনসিস্টেন্সি থাকতে পারে, অর্থাৎ আমরা এখানে সফট চিজি সেবাসিয়াস টুথপেস্ট লাইক ম্যাটেরিয়ালও কিন্তু পাইতে পারি। এবং স্মল পিট, দেখছো এখানে একটা স্মল পিট আছে, এবং এই পিট বাদে এটার মধ্যে হচ্ছে সফট চিজি সেবাসিয়াস টুথপেস্ট লাইক ম্যাটেরিয়াল পাইতে পারি। এবং এখানে দেখা যায় কম্প্রেসিবিলিটি পজিটিভ হয়, আমি কম্প্রেস করলে কম্প্রেসিবিলিটি পজিটিভ পাবো, বাট রিডিউসেবল হবে না, কাফ ইম্পালস নেগেটিভ হবে, ট্রান্সইলুমিনেশনও হবে না, এবং এটা আমার কমপ্লিট এক্সিশন করতে হবে। সো দেখো আমরা গ্লেওমাতেও কমপ্লিট এক্সিশন কিন্তু করছিলাম। এখন আমরা যদি একটা কম্পারেটিভ লিস্ট বানাই তাহলে মেনিঙ্গোএনকেফালোসিল, গ্লায়োমা, ডারময়েড এইগুলো ডিফারেন্সিয়েট তো আমরা করতে পারবো। এবং দেখো মেনিঙ্গোসিল হচ্ছে মিড লাইন স্কাল বেস ডিফেক্টের কারণে এরা হয়, এবং গ্লায়োমা যেটা এটা হচ্ছে ইমব্রায়োনিক ডেভেলপমেন্টের টাইমে যে এনকেফালোসিল বা মেনিঙ্গোএনকেফালোসিল এরা যখন বের হয়ে আসছে ওইটা পরবর্তীতে বোন ফিউশন হয়ে যাওয়ার কারণে ওইটা বাইরে নেজাল ক্যাভিটিতে কন্টেন্ট হয়ে যায়, ফলে আউটসাইড সিএনএস চলে আসে, এবং ওইখানে পরবর্তীতে কিন্তু একটা সোয়েলিং হয়, ফার্ম হয়, ফাইব্রোসিস হয়, এই জায়গায় রিয়াকশন হয়, অ্যান্টিজেন রিয়াকশন, এবং এর ফলে ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যায়। আর ডারময়েড হচ্ছে ইন্টারপ্টমেন্ট অফ এক্টোডার্মাল এলিমেন্টস অ্যালং দ্য লাইন্স অফ ইমব্রায়োলজি, অর্থাৎ যেখানে ইমব্রায়োলজিক্যাল ক্লোজার বা ফিউশনের জায়গা ওই লাইন বরাবর হচ্ছে এক্টোডার্মাল এলিমেন্টসগুলা ইন্টারপ্টমেন্ট হওয়ার কারণে এখানে হইতে পারে আর কি। আর কম্প্রেসিবিলিটি টেস্ট হচ্ছে ডারময়েড আর মেনিঙ্গোসিলে পজিটিভ থাকে, আর বাকি সব কিছু কিন্তু মেনিঙ্গোসিলে পজিটিভ, আর বাকি সব কিছু গ্লিওমা আর ডারময়েডে নেগেটিভ। কর্নাল অ্যাট্রেশিয়ানে আবার একটু এখানে কথা বলি। তো কর্নাল অ্যাট্রেশিয়া মানে কি সেটা আমাদের বোঝা শেষ, যে একটা নেজাল পিট থাকে এবং একটা স্টোমাটোডিয়াম থাকে। স্টোমাটোডিয়াম থেকে হচ্ছে আমরা ওই যে বললাম যে ওরাল ক্যাভিটি ডেভেলপ করে, এবং আলটিমেটলি
এই যে এই মেমব্রেনটা যদি পারসিস্ট করে যায় তাহলে সেটাকে বাক্যনাজাল মেমব্রেন বলতেছি। এটা ইউজুয়ালি মানে ইউনিল্যাটারাল বেশি হয়, 2:1 হারে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল হইতে পারে, ইনকমপ্লিট কমপ্লিট হইতে পারে, মানে বেসড অন অবস্ট্রাকশন, ইনকমপ্লিট বা কমপ্লিট অবস্ট্রাকশন, বেসড অন কম্পোজিশন, বনি, মেমব্রেনাস, মিক্সড হইতে পারে, মিক্সডই বেশি হয়। এবং রিস্ক ফ্যাক্টরে আমরা বলি যে মেথিমাজল, কার্বিমাজল ইনটেক মাদার ডিউরিং প্রেগনেন্সি হাইপারথাইরয়েডিজমের জন্য, যদি হাইপারথাইরয়েডিজমের জন্য এই ড্রাগগুলো নেয় তাহলে সেক্ষেত্রে হইতে পারে। সাইনোস, বেবি যখন কান্না করে তখন সাইনোসিস ডিসপার করে, কারণ মাউথ ব্রিদিং হয় এবং তখন বাচ্চা কিন্তু সাইনোসিস চলে যাবে। বাট বেবি যদি আবার নর্মাল হয় তখন কিন্তু তার আবারও সাইনোসিস হয়ে যাবে এবং তার রেসপিরেটরি অবস্ট্রাকশনের কারণে প্রবলেমগুলো হবে। এবং বাইলেটারাল যদি কোয়ানাল অ্যাট্রেসিয়া থাকে সেটা কিন্তু অবশ্যই আমরা বলি সেটা কিন্তু একটা ইমার্জেন্সি। এবং আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব যদি নোজ দিয়ে পাস করতে চাই সেটাও কিন্তু আমরা ফেল করবো। ওরাল ক্যাভিটিতে আমি পাস করতে পারবো না, কারণ এই মেমব্রেনের কারণে। দেখো এখানে পুরো অবস্ট্রাকশন হয়ে আছে বাক্যনাজাল মেমব্রেনের মাধ্যমে, বাট এটা খোলা আছে। ওকে ফাইন। এই যে দেখো এই যে বাক্যনাজাল মেমব্রেনটা, এই যে বাক্যনাজাল মেমব্রেন এখানে অবস্ট্রাকশন করে রাখছে। ওকে, এরপরে আসো যে এই যে এটাকে আমরা বলি ফিডিং নিপল উইথ ওয়াইডেন বোর্ড। সো এই বাচ্চার মুখটা আমি খোলা রাখতেছি। তো খোলা রাখলে যেটা হবে যে বাচ্চা কিন্তু মানে মাউথ অ্যাক্টিভিটি ওপেন থাকবে, ফলে এটা বাচ্চার জন্য ভালো হবে। 3 থেকে 5 মাস পর্যন্ত বাচ্চা অব্লিগেটরি নেজাল ব্রিদার থাকে, আস্তে 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 তার মাউথ ব্রিদিংটা হচ্ছে ডেভেলপ করে। এখন আসো যে মাইটোমাইসিন সি একটা ড্রাগ আছে, এই ড্রাগটা হচ্ছে সাইনেকি এবং ফাইব্রোসিস ফরমেশন এর চান্স কিন্তু কমায়, এটা আমরা জানি। এবং এন্ডোস্কোপিক এক্সিশন হচ্ছে আমরা বলি এন্ডোস্কোপিক এক্সিশন বা কোয়ানাল অ্যাট্রেসিয়া এর যে ঠিক করা সেটা আমরা এন্ডোস্কোপিক এক্সিশনের মাধ্যমে কিন্তু করতে পারি। এবং এটা কিন্তু অবশ্যই আমরা বলি যে 1.5 থেকে 2 বছর পরে যায় করতে হবে, সাথে সাথে অপারেশন করবো না। এবং মাইটোমাইসিন সি ড্রাগটা যাতে সাইনিক এবং ফাইব্রোসিস ফরমেশন না হয় এই জন্য হেল্প করতে পারে। চার্চ সিনড্রোমটা যে অ্যাসোসিয়েটেড থাকে, চার্চ সিনড্রোম আমরা বলে আসছি, এনকেফালোসেল গ্লিওমা, এগুলো আমরা যথেষ্ট আলোচনা করছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, ধরো এরকম একটা পেল পলিপয়েড গ্রেপ লাইক মাছ তুমি পাইলা এবং এটা তোমার কাছে মনে হবে পলিপ, কিন্তু মনে রাখবে এত ছোট বয়সে বাচ্চাদের কিন্তু ওইভাবে পলিপ তেমন একটা দেখা যায় না। এবং এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এরকম এটা কি হচ্ছে মানে গ্লিওমা বা মেনিঙ্গো এনকেফালোসিল এগুলা কি হইতে পারে কিনা। সো এই জিনিসটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। এক্সটার্নাল নোসের অ্যানাটমিটা যদি দেখি, এক্সটার্নাল নোসে আমরা জানি যে 1/3 হচ্ছে বনি থাকে, 1/3 বনি, অর্থাৎ এই যে নেজাল বোন, তারপর হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, এগুলা থাকে। এবং আর 2/3 বা মেজরিটি পোর্শন হচ্ছে কার্টিলেজিনিয়াস থাকে। সো যেমন দেখো সেপ্টাল কার্টিলেজ আনপেয়ার, মানে একটাই থাকে সেপ্টাল কার্টিলেজ, তারপরে আপার ল্যাটারাল কার্টিলেজ থাকে এখানে, তারপরে এলার কার্টিলেজ থাকে, এলা অফ দ্য নোসের এই জায়গা দিয়ে, বা যেটাকে লোয়ার ল্যাটারাল কার্টিলেজও বলা হয়, ঠিক আছে। তারপরে সিসাময়েড কার্টিলেজ থাকে এখান দিয়ে। তো আলটিমেটলি 2/3 হচ্ছে কার্টিলেজিনিয়াস আর 1/3 হচ্ছে বনি, এক্সটার্নাল নোজের। এই জিনিসটা তোমার একটু জানতে হবে, রাইট। এরপর আসলে যে নেজিয়ন একটা টার্ম আছে, নেজিয়ন মানে এই যে জায়গাটা, এটাকে আমরা বলি নেজিয়ন। তারপর আছে রাইনিয়ন মানে হচ্ছে নেজাল বোন এবং আপার ল্যাটারাল কার্টিলেজের মাঝে যে জায়গাটা, সেটাকে বলি আমরা রাইনিয়ন। এই কথাটা একটু মাথায় রাখবা। এরপরে আসো যে লাইমেন নাজাই মানে হচ্ছে আপার ল্যাটারাল কার্টিলেজ এবং লোয়ার ল্যাটারাল কার্টিলেজের মাঝে, এটাকে আমরা লাইমেন নাজাই বলতেছি। সো এই যে লাইমেন নাজাই, এবং এটাকে আমরা ইন্টারনাল নেজাল ভালভের ল্যাটারাল বাউন্ডারি বলি আর কি। তো ইন্টারনাল নেজাল ভালভ মানে এটা হচ্ছে ন্যারোয়েস্ট পোর্শন অফ নেজাল ক্যাভিটি। সো এই যে এই জায়গাটা, হ্যাঁ, এটা যদি আচ্ছা দেখো এটা যদি নেজাল সেপ্টাম হয় তাহলে এই জায়গাটা দিয়ে, এটা হচ্ছে আপার ল্যাটারাল কার্টিলেজ এবং এদের মাঝে একটা অ্যাঙ্গেলেটেড জায়গা, এবং এই অ্যাঙ্গেলটা 10 থেকে 15 ডিগ্রি হয়, এবং এটাকে আমরা বলি ইন্টারনাল নেজাল ভালভ, যেটাকে ন্যারোয়েস্ট পার্ট অফ নেজাল ক্যাভিটি আমরা বলি। এই জিনিসটা কিন্তু আমাদের একটু জানতে হবে। এবং এটা হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট, রাইট। খুব বিভিন্ন ডিফর্মিটির কথা বলেছে, যে ক্রুক নোজ বা হচ্ছে ডিভিয়েটেড নোজ এরকম হইতে পারে, স্যাডেল নোজ, স্যাডেল নোজ মানে এরকম একটা গর্ত আছে, আর হাম্প নোজ মানে হচ্ছে এরকম ইলিভেটেড আছে এরকম একটা কন্ডিশন। এবং যদি এরকম এক্সটার্নাল নোজ ডিফর্মিটি থাকে, আমি যদি কোনো ট্রমার হিস্ট্রি না থাকে, এক্সটার্নাল কোনো ট্রমা হয় না, কিছু হয় না, তাহলে গ্রানুলোমাটাস কোনো কন্ডিশন আছে কিনা এটা আমাদের দেখতে হবে। যে টিউবারকুলোসিস, সিফিলিস, ল্যাপ্রোসি, ওয়েগনার্স গ্রানুলোমাটোসিস এগুলো আছে কিনা, এগুলো আমরা এক্সক্লুড করতে হবে, কারণ এগুলোর কারণেও হইতে পারে এক্সটার্নাল নেজাল ডিফর্মিটি। আর এক্সটার্নাল নেজাল ডিফর্মিটি যখনই আসবে তখন এটা কারেকশন করার জন্য, এক্সটার্নাল ডিফর্মিটিস অফ নোজ কারেকশন করার জন্য একটা অপারেশনের কথা মাথায় রাখবে, রাইনোপ্লাস্টি, ঠিক আছে। রাইনোফাইমা একটা কন্ডিশন আছে, এটাকে আমরা পটেটো নোজ বা নেজাল এলিফিনটিয়াসিসও বলে থাকি। এবং এটাতে হাইপারট্রফি অফ সেবাসিয়াস গ্ল্যান্ড হয় এট দ্য টিপ অফ দ্য নোজ, এবং মিডল এইজ টেডারলি মিলদের হয়। একনি রোজাকিয়া যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। এবং আমরা স্কিন এবং হাইপারট্রফির যে গ্ল্যান্ডস আছে এগুলা রিমুভ করে আমরা স্কিন গ্রাফটিং করে দিতে পারি।
দেখো যদি স্যাডেল নোস মানে কি একটা ডিপ্রেশন আছে, এটাকে বলে আমরা ডিপ্রেশন ইন দ্য ডরসাম অফ দ্য নোস, এটা স্যাডেল নোস। এবং ট্রমার কারণে হতে পারে ডাইরেক্ট বা আয়োট্রোজেনিক, যেমন সেপ্টোপ্লাস্টি বা সাবমিউকোজাল ডিসেকশন করার সময়, স্পেশালি সাবমিউকোজাল ডিসেকশনে স্যাডেল নোস হওয়ার চান্স বেশি। এবং আমরা বলি ইনফেকশন যেমন টিবি সিফিলিসের কারণে হতে পারে, অটোইমিউন কন্ডিশন যেমন রোজিনাস গ্রানুলোমাটোসিস সার্কোইডেসিসও হতে পারে, সেপ্টাল হেমাটোমা বা সেপ্টাল অ্যাবসেসের কারণে স্যাডেল নোস হতে পারে। এবং এটা মেইনলি কসমেটিক কনসার্ন, তা বাদে আর কোনো তেমন একটা সমস্যা নাই। এবং এখানে আমরা যে সার্জারিটা করি সেটাকে আমরা বলি অগমেন্টেশন রাইনোপ্লাস্টি। এবং এটা অগমেন্টেশন রাইনোপ্লাস্টি বলতে ধরো এই যে নাকের মাঝখানে এখানে একটা ডিপ্রেশন আছে, সো এই যে ডিপ্রেশন আছে এই ডিপ্রেশনটাকে আমরা ফিক্স করতে হবে, রাইট? এখানে আমি কি করবো, এই জায়গাটা ফিক্স করবো এবং সেজন্য আমরা গ্রাফট করবো এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে ফ্যাট বা কার্টিলেজ, যেমন ট্রাগাল কার্টিলেজ কানের বা কঙ্কাল কার্টিলেজ বা বোন, ফ্যাট কার্টিলেজ বা বোন, এগুলা এনে আমি এই জায়গাটাতে দিয়ে এটা ফিক্স করতে পারি। অগমেন্টেশন সার্জারি আমরা বলতেছি। আর হাম্পনোস মানে হচ্ছে দেখো এখানে একটু উঁচা হয়ে আছে, স্যাডেল নোসের উল্টা, সো এখানে এক্সেসিভ আউটওয়ার্ড প্রজেকশন অফ দ্য ডরসাম অফ দ্য নোজ, সেটা একটা কসমেটিক কনসেপ্ট। এবং এখানে আমরা রিডাকশন রাইনোপ্লাস্টি করি, অর্থাৎ যেটুকু বেড়ে গেছে ওইটুকু আমার বাদ দিতে হবে, সেই জন্য রিডাকশন রাইনোপ্লাস্টি। ক্রুপড অ্যান্ড ডিভিয়েটেড নোজ, দেখো ক্রুপড নোজ বলতে কি বোঝায়, যে নেজিয়ন অ্যান্ড দ্য টিপ অফ দ্য নোজ, এটা হচ্ছে এটা কি করে, নেজিয়ন আর টিপ অফ দ্য নোজ হচ্ছে মিড লাইনে লাই করে, বাট রেস্ট অফ দ্য ডরসাম অফ দ্য নোজ শিফটেড টু দ্য অন সাইড। মানে মানে যেটা দাঁড়াইলো যে ধরো এই যে নেজিয়ন এবং এই যে টিপ অফ দ্য নোজ, এই দুইটা মিড লাইন বরাবর আছে, অর্থাৎ আমি যে লাইনটা মিড লাইন বরাবর আছে, বাট মাঝের যে নোজগুলো দেখো সেটা এদিকে ডিভিয়েটেড করে গেছে। তো মাঝের পোর্শনটা কোন একটা দিকে ডিভিয়েটেড, বাট নেজিয়ন আর হচ্ছে টিপ ঠিক জায়গায় আছে। আর ডিভিয়েটেড নোজ মানে হচ্ছে যে অনলি নেজিয়ন মিড লাইনে আছে, বাট এটা কিন্তু মিড লাইনে নাই, বা টিপ অফ দ্য নোজ মিড লাইনে নেই, যে কোনো একদিকে ডিভিয়েটেড করছে। সো এইগুলো কসমেটিক কনসার্ন, এবং এখানে আমরা সেপ্টোরাইনোপ্লাস্টি করতে পারি এই নেজিয়ন মানে ক্রুক নোজ, বা আমরা বলি যে হচ্ছে ডিভিয়েটেড নোজের ক্ষেত্রে। আচ্ছা, রাইনোপ্লাস্টি হচ্ছে এক্সটার্নালি করা যায়, ইন্টারনালি করা যায়। সো এক্সটার্নালি আমরা করতে পারি বা ইন্টারনালি করতে পারি। এবং এক্সটার্নাল স্কিনে হচ্ছে ইনসিশন যখন দেওয়া হয় সেটা এক্সটার্নাল রাইনোপ্লাস্টি, এবং এক্ষেত্রে ইনসিশন ইনভার্টেড ভি ডাব্লিউ এরকম বিভিন্ন শেপের হতে পারে। আর ইনসিশন হচ্ছে ইনার সাইড অফ নোসে দেওয়া হয়, এটাকে আমরা ইন্টারনাল রাইনোপ্লাস্টি বলি। আচ্ছা, এই যে বিভিন্ন ইনসিশন আছে, ইনার কার্টিলেজিনাস ইনসিশন, লাইমেনাস ইনসিশন। আর এখানে ইনসিশনের মধ্যে হচ্ছে এক্সটার্নাল নোজ ইনসিশনের মানে এক্সটার্নাল যে রাইনোপ্লাস্টি ইনসিশন তার মধ্যে লো কলুমেলার, মিড কলুমেলার, এরকম বিভিন্ন ধরনের ইনসিশন আছে। দেখো রাইনোফাই মানে আমরা লাস্ট একটু বলছিলাম যে সেবাসিয়াস গ্ল্যান্ডটা এই যে এরকম হয়ে যায়, সেবাসিয়াস গ্ল্যান্ডে নাকের হাইপারট্রফি হয়ে যায়, এবং স্পেশালি পটোটোনোসোকে বলা হয় আলুর মতো। এবং অ্যাকনি রোজাসিয়া বা রোজাকিয়া বা এল্ডারলি পেশেন্ট যারা, ডায়াবেটিস ম্যালেরিয়া যাদের আছে, অ্যালকোহলিক যারা, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এবং কসমেটিক কনসার্ন এটা, এবং ভিজুয়াল অবস্ট্রাকশনও এরা রিয়ারলি করতে পারে। হাউএভার এখানে এক্সিশন করবো আমরা, এবং আমরা উইথ কার্বন ডাইঅক্সাইড লেজার আমরা বলি, এবং আমরা ওই যে র এরিয়াটা এক্সারসাইজ করবো, এবং সেখানে আমরা স্কিন গ্রাফট করে দিতে পারি। এবং তার বাদে আমরা জানি যে এক্সটার্নাল নোজের স্কিনে কিন্তু বেজাল সেল কার্সিনোমা হতে পারে, যেটা মোস্ট কমন টিউমার এক্সটার্নাল নোজে। এবং এখানে নোডুল হয়, তারপরে প্যাপুল হয়, এবং পরবর্তীতে আলসার হতে পারে। এবং আলসারটা যখন হয় মনে রাখবো সবসময় বেজাল সেল কার্সিনোমাতে আলসারটা ভিতরের দিকে মানে রোল্ড ইন এজেস হয়, অর্থাৎ এইগুলো ভিতরের দিকে ঢুকানো থাকে। ইউভি এক্সপোজার বা জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে হতে পারে বেজাল সেল কার্সিনোমা। এবং এখানে সিস্ট বা প্যাপিলো পার্লি নোডিউল থাকে, এবং আলসার উইথ রোল্ড ইন এজেস, এটা বলে আসছি। এবং এখানে মোস্ট মাইক্রোগ্রাফিক সার্জারি করা হয়। এখানে বলা হয় যে এই যে ধরো লেশনটা, তো এই লেশনটা প্লাস হচ্ছে এটার আশপাশের একটা মার্জিন, মানে কয়েক মিলিমিটার মার্জিন আমি হচ্ছে ফার্স্টে নিব, সেটা ফ্রোজেন সেকশন ধরো করলাম, এবং সেখানে দেখলাম যে মার্জিনটা নেগেটিভ কিনা, মানে আর মানে ক্যান্সার আছে কিনা, যদি দেখি ক্যান্সার আছে তারপরে আবার আমি নিব তার আশেপাশে মার্জিনে আরো কয়েক মিলিমিটার ধরে নিব, সেভাবে নিব। এখন দেখবো যে ফ্রোজেন সেকশন করে যে মার্জিন কি নেগেটিভ কিনা, অর্থাৎ ক্যান্সার আর নাই এরকম কি হয়েছে কিনা, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত না আমি নেগেটিভ পাবো ফ্রোজেন সেকশন করে বা আমি সার্জারি করে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু করতে থাকবো। মানে হিস্টোপ্যাথোলজি করে, বা আমি বলতে পারি যে ফ্রোজেন সেকশন করে পরবর্তীতে আমি দেখবো যে অ্যাকচুয়ালি ক্যান্সার আর আছে কিনা, বা ক্যান্সার টিস্যু আছে কিনা, যেহেতু এটা রোল্ড ইন মার্জিন থাকে, ভিতরে দেখা যায় অনেকটা জায়গা ধরে থাকতে পারে। আচ্ছা, স্কোমাস সেল কার্সিনোমা সেকেন্ড মোস্ট কমন এক্সটার্নাল নোসে পাওয়া যেতে পারে, এবং এর একটা নন হিলিং আলসার নিয়ে প্রেজেন্ট করে ডরসাম অফ দ্য নোসে। বাট এখানে এক্সেপশন হচ্ছে রোল্ড আউট মার্জিন মানে এইজেস থাকে, ঠিক আছে, রোল্ড আউট এইজেস থাকে, এবং এদেরও ইউভি এক্সপোজার বা জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে হতে পারে। ট্রিটমেন্ট আমরা কমপ্লিট এক্সিশন এবং সাথে রেডিওথেরাপি বা কেমোথেরাপি যেটা আমাদের দরকার হয়, এইগুলা আমরা দিতে কিন্তু পারি। এখন আমাদের নোসের ডিজিজগুলো কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। তো অ্যাকোয়ার্ডের মধ্যে ট্রমার কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, ইডিওপ্যাথিক হতে পারে। ইডিওপ্যাথিক মানে আননোন কারণ, কারণ আমরা যখন এপিস্টেক্সিস পড়ছিলাম আমরা বলছিলাম যে এপিস্টেক্সিসের বেশিরভাগ কারণে কিন্তু আননোন। সো তা বাদে ইনফেকশন বিভিন্ন কন্ডিশন নিয়ে আমরা অলরেডি পড়ছি। তা বাদে আমরা সাইনোসাইটিস, রাইনোসাইনোসাইটিস, রাইনাইটিস, এবং ফেশিয়াল ট্রমা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা টিউমারের কথা বলছি, এবং কনজেনিটাল ডিজিজগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। এবং এই জিনিসটা আমরা একটু জানলাম। ওকে, এরপর আসা যাক যে, এবং আমরা যদি নোসে যদি কোনো অ্যানোমালি হলে সেটা কিন্তু
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও এফেক্ট করতে পারে। এবং কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য নোজ, এটা কিন্তু একটা হচ্ছে কোয়ানাল অ্যাট্রেসিয়া আমরা বলে আসছি। তবে অ্যান্টেরিয়র যে নেয়ার্স বা অ্যান্টেরিয়র যে আমরা বলি যে নস্ট্রিল যেগুলো, এগুলোও কিন্তু দেখা যাবে ওই জায়গাতেও স্টেনোসিস হতে পারে, অ্যাট্রেসিয়া হতে পারে। এটা মেইনলি নন ক্যানালাইজেশন অফ অ্যান এপিথেলিয়াল প্লাগ বিটুইন দ্য মিডিয়ান অ্যান্ড ল্যাটারাল নেজাল প্রসেস ডেভেলপমেন্টের টাইমে, ঠিক আছে। এবং এটা এক্সিশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। তাহলে এটা হইতে পারে যে অ্যাট্রেসিয়া অ্যান্ড স্টেনোসিস, মানে একেবারে ন্যারোইং হয়ে গেছে অ্যান্টেরিয়র নেজাল বা অ্যান্টেরিয়র যে নস্ট্রিলস আছে সেগুলা। সো এটা নন ক্যানালাইজেশন অফ এপিথেলিয়াল যে প্লাগ আছে মিডিয়ান অ্যান্ড ল্যাটারাল নেজাল প্রসেসের মাঝে, সেগুলোর কারণে হতে পারে। আর কোয়ানাল অ্যাট্রেসিয়া নিয়ে আমরা যথেষ্ট কথা বলছি। বাক্যনেজাল প্রসেস বা বাক্যনেজাল মেমব্রেনটা ফিউশন হইতে পারে না, এবং ফিমেলদের এটা বেশি হয়, এই কথাটা একটু জেনে রাখতে পারে। এবং এটা রিয়াল ডিজিজ আর কি। এবং কনজেনিটালের মধ্যে ডার্মাসিস, তারপরে আমরা বলি ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এই ডিজিজগুলো কিন্তু বেশি কমন আর কি বাচ্চাদের ক্ষেত্রে। ইউনিল্যাটারাল বাইল্যাটারাল হতে পারে, কর্নাল অ্যাট্রেসিয়া কমপ্লিট ইনকমপ্লিট হতে পারে, মিউমিনাস বনি হতে পারে। বা কর্নাল অ্যাট্রেসিয়া ইউজুয়ালি দেখা যায় যে পরবর্তীতে ডায়াগনোসিস হতে পারে লেটে। এবং বাচ্চারা যারা ব্রেস্ট ফিডিং এর সময় সাক করতে গেলে মানে দেখা যায় যে সাইনোসিস হয়ে যাচ্ছে, রিদমিক সাইক্লিক্যাল সাইনোসিস দেখা যায়, মা বুঝতে পারে প্রথমে বাড়তে। এবং চার্চ সিনড্রোম নিয়ে আমরা আলোচনা করে আসছি। আচ্ছা, এবং আমরা কিভাবে আসলে ডায়াগনোসিস করবো কর্নাল অ্যাট্রেসিয়া? আমরা মিরর এক্সামিনেশন করতে পারি, যে বাচ্চার মুখ বন্ধ রেখে নাকের সামনে আমরা মিরর ধরবো, ফগিনেস হয় কিনা সেই জিনিসটা দেখার ট্রাই করবো। তার বাদে আমরা একটা ফাইন ফ্লেক্সিবল সফট প্লেন রাবার ক্যাথেটার ঢুকাবো অ্যান্টেরিয়র নেয়ার্স দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বা নস্ট্রিল দিয়ে। পরবর্তীতে সেটা পেছনে আমি পাঠানোর ট্রাই করবো, দেখবো পেছনে যায় না। যদি যায় তার মানে ঠিক আছে, বাট যদি না যায় তার মানে কিন্তু ওই জায়গায় হচ্ছে বা বাক্যনেজাল মেমব্রেনটা পারসিস্ট করে আছে। কনফার্মেশনের জন্য আমরা ডাই দিতে পারি, ডাই দিয়ে টেস্ট করতে পারি, এবং কন্ট্রাস্টেড সিটি স্ক্যান করতে পারি। আচ্ছা, নেজাল ক্যাভিটিটা পুরো সাদা দেখাবে, রেডিও অপেক দেখাবে, কিন্তু নেজোফ্যারিংস হবে রেডিওলুসেন্ট, কারণ নেজোফ্যারিংসের মধ্যে যাইতে পারে নাই ডাইটা, কারণ নেজাল ক্যাভিটি বন্ধ থাকায় মানে ডাই নেজোফ্যারিংসে যায় নাই। এবং অ্যান্ডোস্কোপি করা হয় না, কারণ অ্যাট বার্থ এত ন্যারো আমরা বলি যে এত ন্যারো ক্যালিবারে প্রব অ্যাভেলেবেল নেই, এজন্য কিন্তু আমরা ওরকম টাইমে অ্যান্ডোস্কোপি করি না। এবং কনজেনিটাল নেজাল মাসের মধ্যে আমরা নেজাল ডার্ময়েড নিয়ে কথা বলি স্পেশালি। এবং নাকের নেজাল ডার্ময়েড যেটা, এটা হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল নেজাল অ্যানোমালি, এবং এটা আমরা বলি 3% অফ ডার্ময়েডস অফ হেড অ্যান্ড নেক এবং 1% অফ অল বডি ডার্ময়েডস। এবং এখানে কি সিমটমস হবে? নেজাল মাস পাওয়া যাবে, সাইনাস ট্রাক থাকতে পারে, পাস থাকতে পারে, ওই যে বললাম যে মিড লাইন স্ট্রাকচারগুলো বা ফিউশনের জায়গাগুলোতে থাকে ডার্ময়েড, এবং ইন্টারমিডিয়েন্ট ডিসচার্জ অফ সেবাসিয়াস ম্যাটেরিয়াল, চিজি লাইক ম্যাটেরিয়াল হতে পারে। এবং নেজাল ডরসামটা ব্রডিনিং হয়ে যেতে পারে, সরাই যেতে পারে। আচ্ছা, তার বাদে হচ্ছে আমরা ফার্ম, মানে এই যে ডার্ময়েডটা হয় সেটা অনেক একটু শক্ত টাইপের হয়, বাট আমরা বলি যে এটা কিছুটা কম্প্রেসেবল হইতে পারে, যদি এখানে আনকম্প্রেসেবল লেখা আছে। এবং এটা স্লো গ্রোয়িং, কম্প্রেসেবল হয় মেইনলি হচ্ছে আমাদের মেনিঙ্গোএনকেফালোসিল যেটা, এবং এটা ট্রান্সইলুমিনেট করে না, এবং মানে ক্রাইং বা ভালসাল বা ম্যানুভার বা এরকম কোনো ম্যানুভারে এটা বড় হয় না সাইজে, অর্থাৎ এগুলো সব নেগেটিভ। কাফ ইম্পালস বা এই ক্রাইং এ সব কিছু নেগেটিভ। ডায়াগনোসিসের জন্য আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। তারপরে সিটি স্ক্যান, এমআরআই। সিটি স্ক্যান হচ্ছে করে আমরা স্কাল বোনে কোনো ডিফেক্ট আছে কিনা সেটা দেখার ট্রাই করতে পারি। এবং এমআরআই হচ্ছে আমরা বলি যে বনি বা সফট টিস্যু ঠিকঠাক আছে কিনা। বায়োপসি ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড, বায়োপসি করে তেমন একটা মানে কোনো লাভ হবে না আর কি, এখানে কন্ট্রাইন্ডিকেটেড এই জিনিসটা মাথায় রেখো আর কি। কিসের ক্ষেত্রে? ডার্ময়েডের ক্ষেত্রে। আর ট্রিটমেন্টটা আমরা সার্জিক্যাল এক্সিশন করতে পারি ডার্ময়েডটা। নেজাল গ্লিওমা যেটা মানে কমপ্লিট এক্সিশন করে দিবা। নেজাল গ্লিওমা যেটা, এটা 15% গ্লিওমা। ইউজুয়ালি আমরা বলি যে ড্রুয়ার সাথে কিছুটা কানেক্টেড থাকে, এবং গ্লিওমা আনক্যাপসুলেটেড কালেকশন অফ গ্লিয়াল সেলস, যেটা সিএনএস এর আউটসাইডে থাকতেছে। এটা ইন্টারনেজালি অ্যারাইজ করতে পারে ইউজুয়ালি ল্যাটারাল ওয়াল থেকে, বাট এনকেফালোসিল কিন্তু মিডিয়ালি অ্যারাইজ করে। আর এক্সটারনেজালি এরা মানে মিড লাইনেই হইতে হবে এরকম কোনো বিষয় নাই, এবং এরা মানে গ্লাভেলা লেভেল এবং ন্যাজো ম্যাক্সিলারি সুচার এই সকল জায়গা থেকেও কিন্তু এক্সটারনেজালি এরা অ্যাপেয়ার করতে পারে। সিমটমসের মধ্যে যদি বলি, এরা একটা মাস হিসেবে প্রেজেন্ট করে। এক্সটারনেজাল যখন থাকে তখন রেড বা ব্লুইশ মাস হয়, আর ইন্টারনেজাল যখন থাকে পলিপের মতো দেখা যায়। এবং ইউনিল্যাটারাল নেজাল মাস বা ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন করে, স্নোরিং হইতে পারে, এপিস্টেক্সিস হইতে পারে, সিএসএফ প্রাইমেরিয়া হইতে পারে। ফার্ম আনকম্প্রেসেবল নন পালসাটাইল, তারপরে ট্রান্সইলুমিনেট করে না, এবং কোনো ক্রাইংয়েও এরা বড় হবে না সাইজে, এরকম থাকে। এবং এদের টেলেনজেকটিসিও থাকতে পারে এটার সাথে। এবং ট্রিটমেন্ট ডার্ময়েডের মতোই। নেজাল এনকেফালোসিল যেটা, এটা নিউরাল যে টিস্যু, সেই নিউরাল টিস্যু গুলো হার্নিয়েশন করে গেছে, মেনিনজেসের সাথেও হইতে পারে, বা শুধু মানে এনকেফালোসিলও হইতে পারে, মেনিনগো এনকেফালোসিলও হইতে পারে। যদি ভেন্ট্রিকলের সাথে বের হয়ে আসে তাহলে সেটাকে আমরা এনকেফালো মেনিনগো সিস্টোসিল বলতে পারি, সিস্টোসিল। আচ্ছা, এখন অলওয়েজ ইন্টারক্রেনিয়াল কানেকশন থাকবে, এবং ব্লুইশ মাস পাবো গ্লাভেলার উপরে,
অথবা নোসের ভিতরেও পাইতে পারি বা বাহির দিয়ে গ্লাবেলের উপরে পাইতে পারি, এবং ক্রাইং এর সাথে সাথে এরা ইনলার্জ করবে এবং এদের সিএসএফ লিক হইতে পারে। সিএসএফ লিকেজ হইলে সেটা কিন্তু আমার ইমার্জেন্সি বা দ্রুত এটা ম্যানেজ করতে হবে। এবার যদি আমরা বলি যে সফট কম্প্রেসেবল পালসাটাইল এবং ট্রান্সইলুমিনেট ইউজুয়ালি করে এরা, আমরা বলি যে ট্রান্সইলুমিনেট করতে পারে এরা এনকেফালোসিল, এবং ক্রাইং এর সাথে বালসার বা ম্যানুভারের সাথে এরা কিন্তু এক্সপান্ড করতে পারে, এবং ডার্মাটের মতো ট্রিটমেন্ট